হাই এভরিওয়ান, আমি আজকে তোমাদের যেটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্সের নবম অধ্যায়। সেটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ আগে কাকে বলে এটা আমাদের বুঝতে হবে। স্থির তড়িৎ বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে যে এখানে স্থির মানে কি। স্থির মানে হচ্ছে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। তড়িৎ বিষয়টা কি? তড়িৎ যদি আমাদের মাথায় আসে, সেলদের ক্ষেত্রে হয়তোবা সুন্দর করে একটা ব্যাটারি ভাষার কথা। আমরা হয়তো ছোটবেলা অনেকে ব্যাটারি নিয়ে বাতি চালাইছি, একটা থেকে ধনাত্মক প্রান্ত, একটা থেকে ঋণাত্মক প্রান্ত, তাই না? আচ্ছা, তড়িৎ হচ্ছে এক প্রকার শক্তি, যার মাধ্যমে আমরা কি করি বলতো? যার মাধ্যমে আমরা তড়িৎকে কাজে লাগিয়ে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমরা ব্যবহার করে থাকি। তো এখন আমরা বুঝবো স্থির তড়িৎ মানে কি। যে তড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে না তাকে বলা হয় স্থির তড়িৎ। আচ্ছা, স্থির তড়িৎ বোঝার ক্ষেত্রে আমি যে বললাম ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, আসলে ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত আসলে কি, তাই না? আচ্ছা, তোমরা যেহেতু ফিজিক্স অধ্যায়টা করতেছো, তার মানে আমরা বুঝে নিই তোমরা ক্লাস 9 বা 10 এ আছো, বা অন্য ক্লাসও থাকতে পারো। তার মানে তোমরা যদি এই ক্লাসটা করতেছো, আমরা বুঝিয়ে নিব, মানে আমি বুঝিয়ে নিব আর কি। তোমরা হচ্ছে ক্লাস সায়েন্সে আছো। আচ্ছা, কেমিস্ট্রি যদি করে থাকো, তাহলে কেমিস্ট্রির মধ্যে দেখবা যে একটা পরমাণুর মধ্যে চার্জ নিরপেক্ষ কেন। একটা পরমাণুর মধ্যে ধনাত্মক আর ঋণাত্মক চার্জ সমান থাকার কারণে এখানে আমাদের পরমাণুটা নিরপেক্ষ হয়ে থাকে, তাই না? এখন ধনাত্মকটা কি? পরমাণুর ভিতরে যেটা থাকে নিউক্লিয়াসের ভিতরে সেটা ধনাত্মক, আর পরমাণুর বাইরে যেটা থাকে ইলেকট্রন কি? ঋণাত্মক, তাই না? আচ্ছা, তোমরা যদি ধনাত্মক ঋণাত্মক প্রান্ত বুঝে থাকো, এখন আমরা আসি স্থির তড়িতের ক্ষেত্রে। আসলে এই ক্লাস 9 এর নবম অধ্যায়ের আমাদের আছে কি কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো আমরা প্রথমে যেটা পড়তে যাব সেটা হচ্ছে আবেশ। আবার আমরা শিখবো কিভাবে এটাকে একটা এলিমেন্টের মধ্যে আমরা চার্জ নিয়ে আসবো, একটা এলিমেন্টের মধ্যে থেকে আমরা কিভাবে চার্জ নিয়ে যাব, আমরা একটা এলিমেন্টের মধ্যে আমরা কিভাবে আমরা চার্জ ধনাত্মক প্রান্ত বানাতে পারি, আমরা ঋণাত্মক প্রান্ত বানাতে পারি। আবার আমরা শিখবো যে চার্জের আকর্ষণ, আবার চার্জের বিকর্ষণ। আমরা শিখতে যাচ্ছি ইলেকট্রন আবেশ, আমরা শিখতে যাচ্ছি তড়িৎ ক্ষেত্র, আমরা শিখতে যাচ্ছি তীব্রতা। আর আমরা শিখতে যেটা পারি সেটা হচ্ছে যে ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি চেনো তোমরা? যদি ক্যাপাসিটর সম্পর্কে ধারণা কম থাকে, তাহলে আমি তোমাদের বলি, তোমাদের ফ্যানের মধ্যে, বাসা বাড়িতে সবাই অ্যাটলিস্ট ফ্যান আছে, ফ্যানের মধ্যে দেখবা একটা ব্যাটারির মধ্যে ছোট্ট একটা ডিভাইস গোল, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। আসলে ক্যাপাসিটরের কাজ কি? ক্যাপাসিটর সাধারণত দেখবা এটাকে বাংলায় বলা হয় ধারক। ধারক শব্দের থেকে, ধারক মানে যে কোনো কিছু ধারণ করে। আসলে কি ধারণ করে আমাদের কোন অধ্যায় সম্পর্কে পড়াশোনা আজকে? আজকে আমাদের হচ্ছে স্থির তড়িৎ। তড়িৎ মানে কি বলছি? আমাদের বোঝার কথা যে তড়িৎ মানে বুঝতে হবে চার্জ, একটা কি ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ। মানে ক্যাপাসিটর তাহলে কি কাজ করে? ক্যাপাসিটর কাজ করে আমাদের চার্জ ধারণ করে, তাই না? আচ্ছা, এখন তোমাদের একটু অ্যাডভান্সড লার্নিং এর জন্য কিছু বলে রাখি, সেটা হচ্ছে ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়। ক্যাপাসিটর এর জন্য ব্যবহার করা হয়, ক্যাপাসিটর দিয়ে আমরা কি করি, স্মুথনেস যদি একটু বুঝে থাকো, যেমন তোমরা যদি সবাই সাইকেল চালিয়ে থাকো, হঠাৎ করে তুমি কি সাইকেল যখন হাতে নিছো, মনে করো সাইকেল জাস্ট মনে করে চালানো শুরু করবা, সঙ্গে সঙ্গেই যে তুমি কি ফুল স্পিডে সাইকেল চালাতে পারবা না। তোমাকে মিনিমাম 10 সেকেন্ড বা 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো আগে একটু একটু করে সাইকেলটাকে স্টার্ট করতে হবে, সাইকেলটাকে একটু পেডাল দিতে হবে, তারপরে মনে সাইকেল আগাইতে হবে। তারপরে না তুমি ফুল স্পিডে যেতে পারবা। আবার যদি আমরা দেখি, তুমি যদি সাইকেল ব্রেক করতে চাও, তুমি যদি সঙ্গে সঙ্গে যদি ব্রেক করো, সঙ্গে সঙ্গে ফুল স্পিডে সঙ্গে সঙ্গে যদি ব্রেক করো, তাহলে কি হয় জানো? তাহলে মনে করে দেখবা হঠাৎ করে সাইকেল ব্রেক হয়ে তুমি উল্টে পড়ে গেছো। বা যদি ব্রেক একটু কম থাকে, একটু 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 করে ব্রেক করে দেখবা ব্রেক ধরতে ধরতে কি একটু অনেক দূরে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হয় না। আসলে ক্যাপাসিটির কাজ এতটুকুই। ক্যাপাসিটর এই যে আমাদের তুমি যখন একটা ডিভাইসের সাথে ইলেকট্রন মানে কারেন্ট কানেকশন করবা, মনে করো ফ্যানের সাথে, ফ্যানের মধ্যে কি আছে? আসলে ফ্যানের মধ্যে আছে কোয়েল। এই কোয়েলের মধ্যে আমরা যখন ইলেকট্রন মানে আমরা বিদ্যুৎ যখন
কানেক্ট করব, তখন কি হবে, সঙ্গে সঙ্গে যদি কয়েলের মধ্যে বিদ্যুৎটা যায়, কয়েলটা কি যাবে, পুড়ে যাবে। ক্যাপাসিটর কি কাজ করবে, এই যে একটা স্মুথ নিয়ে আসার জন্য, আগে মনে করো যে তোমাদের একটা ফ্যানের মধ্যে যদি 2 এম্পিয়ার কারেন্ট প্রয়োজন হয়, তাহলে কি করবে, আগে 0.1 0.2 এভাবে আস্তে 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 করে 2 এম্পিয়ার কারেন্ট মানে কয়েলটার মধ্যে বা ফ্যানটার মধ্যে দিবে। এরপরে কি হবে, যখন তুমি হঠাৎ করে ফ্যানটা বন্ধ করলা, যদি হঠাৎ করে কয়েল থেকে কারেন্ট চলে যায়, বা তুমি যদি হঠাৎ করে সাইকেল ব্রেক করো, কি হয়, তুমি উল্টে পড়ে যাবে না? সেরকম ফ্যানের মধ্যে যেটা হবে, হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে গেলে ফ্যানটা কি পুড়ে যেতে পারে। এখন ক্যাপাসিটর কি করে, তখন তখন এই যে 2 এম্পিয়ার কারেন্ট প্রয়োজন, তারপর মনে করো যে মাইক্রো সেকেন্ডের মধ্যে দেখবা যে 1.9 1.8 1.7 এভাবে আস্তে আস্তে জিরোর মধ্যে কারেন্ট দিয়ে যাবে। যেটা স্মুথনেস আসার জন্য, যেন একটা ডিভাইস সহজে নষ্ট না হতে পারে, এজন্য আমাদের ক্যাপাসিটর ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আমাদের আরো শিখবো ভোল্টেজ, কারেন্ট আর রোধ। আমাদের যদি কারেন্ট সম্পর্কে তোমরা পড়তে যাও, তাহলে আমাদের আগে 3টা জিনিস জানতে হবে, একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে রোধ। আসলে ভোল্টেজ কি, কারেন্ট কি এবং রোধ কি, না, তাই না? আচ্ছা, কারেন্ট হচ্ছে আমাদের, তোমরা হয়তো পানির ট্যাঙ্কি হয়তো দেখে রাখবা তোমাদের বাসায়। এখন যদি তোমাদের ট্যাঙ্কি বড় হয়, অনেকগুলো পানি ধরবে, যদি ট্যাঙ্কি ছোট হয়, অনেক কম পানি ধরবে, তাই না? আচ্ছা, এখন ট্যাঙ্কি থেকে তুমি দেখবা যে পানির ট্যাঙ্ক থেকে আমাদের সাপ্লাই পাইপ নিয়ে আমরা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করে থাকি বেসিনের মধ্যে, তাই না? এখন যদি পাইপটা অনেক বড় হয়, কি হয়, পাইপটা অনেক বড় হয়, বড় বলতে আমি বুঝেছি প্রসারণটা যদি বড় হয়, এবং তুমি যদি বড় ট্যাঙ্কি নিয়ে আসো, তাহলে দেখবা যে অনেক স্পিডে অনেকগুলো পানি বের হচ্ছে। এবং তুমি যদি দেখো পাইপ যদি খুব চিকন হয়ে থাকে, তাহলে কিন্তু খুব কম পানি বেরোবে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই যে বাসা যে কলটা ব্যবহার করে থাকে, তাই না, ট্যাপটা দেখবা একটু যদি ঘোরাও, অনেক বেশি পানি হয়, একটু যদি আর একটু এদিকে ঘোরাও, তাহলে কি হয়, একটু কম পানি বের হয়, তাই না? এই জিনিসটা থেকে আমরা সহজেই কিন্তু কারেন্ট, ভোল্টেজ এবং রোধটা বুঝতে পারি। কারণ হচ্ছে যে এই যে একটা ট্যাঙ্কের মধ্যে কতটুকু পানি আছে, এটা আমরা তুলনা করবো কি, কারেন্টের সাথে, তাই না? এখন এই যে পাইপ দিয়ে কত স্পিডে পানিটা আসতেছে, এটাকে আমরা প্রকাশ করবো ভোল্টেজ দিয়ে। আর আমরা এই যে তুমি ট্যাপ দিয়ে চাইলে পানির স্পিড কমাতে পারো, বাড়াতে পারো, এটাকে হিসাব করবো আমরা কি, রোধ দিয়ে, তাই না? আসলে তুমি বলতে পারো আমি পানি বোঝাচ্ছি না চার্জ বোঝাচ্ছি, তাই না? কিন্তু আমাদের সহজভাবে বোঝানোর জন্য এই উদাহরণটা সব থেকে একটা বেস্ট উদাহরণ, তাই না? এখন আমরা তুমি কল্পনা করবা পানির জায়গায় চার্জ। এখন চার্জ চিন্তা করবা, তার মানে আমাদের কি বুঝতে হবে, কারেন্ট মানে বুঝতে হবে কতগুলা চার্জ আছে। এখন আমরা দেখব ভোল্টেজ মানে কি বুঝবো, যে কত গতিতে কত গতিতে বা কত শক্তিতে এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্ট প্রভাবিত হচ্ছে, এটাই কি ভোল্টেজ। এখন আমরা শিখবো রোধ। রোধ কি, এই যে তুমি যে ট্যাপটা চাইলে বাড়াতে পারতেছো, পারলে যে কমাতে পারতেছো, এটা কি, এটা হচ্ছে রোধ করে থাকে, মানে কি কারেন্ট প্রবাহে বাধা দিয়ে থাকে, তাই না? আচ্ছা, এখন তোমাদের আরেকটা বিষয় না বললে নাও, সেটা হচ্ছে যে আমাদের এখানে দুটো জিনিস বুঝতে হবে। আসলে তোমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় যদি পড়ে থাকো, অধ্যায় একটা দেখে রাখবা যে আকর্ষণ বলে একটা কিন্তু সুন্দর সূত্র আছে, যে আমাদের কি, যে এফ ইকুয়াল জি m1 m2 ডিভাইডেড কি r এর উপর স্কয়ার। এখানে জি কি ছিল, অভিকর্ষ ধ্রুবক, m কি ছিল, যে কোনো একটা বস্তুর ভর, m2 কি ছিল আর একটা আলাদা বস্তুর ভর, আর কি ছিল m1 এবং m2 এর মধ্যে ডিসটেন্স। এভাবে আমরা এই সূত্র রিলেটেড একটা আকর্ষণের সূত্র বলতে পারি। সেটা হচ্ছে কি, এই যে চার্জের একটা চার্জ তুমি এখানে রাখলা, আর একটা চার্জ মনে করে এইখানে রাখলা, এই চার্জ এবং এই চার্জের মধ্যে একটা কি ডিসটেন্স থাকবে, এবং এর একটা পরিমাণ মনে করে চার্জ আছে, এর একটা চার্জ আছে, তাই না? একটা চার্জ আরেকটা চার্জকে একে অপরকে কি করবে, আকর্ষণ করবে, আর বিকর্ষণ করতে পারে। আমরা আকর্ষণ নিয়ে জিনিসটা বুঝি আগে, সূত্রটা কি বলছে। এখানে যা জি এর জায়গায় কে বসাবা, এম এর জায়গায় কিউ1 বসাবা, এম2 এর জায়গায় কিউ2 বসাবা, আর এর জায়গায় আর এ বসাবা, তাই না? এখন মনে করো এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এই চার্জের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে আর, আর এই চার্জটা আছে কিউ1, এই চার্জটা আছে কিউ2, তাই না? তাহলে আমাদের এখানে এই চার্জকে নিশ্চিত আকর্ষণ করতে, বিকর্ষণ করতে পারে। আচ্ছা, আমরা ফার্স্টে ধরলাম আকর্ষণ করবে, তাই না? এখন আকর্ষণ যে করবে, আকর্ষণ বলের মান এফ ইকুয়াল কি হবে, কে যে কিউ1 কিউ2 ভাগ আর এর উপর স্কয়ার, তাই না? এখানে কেটা আমি কি বললাম, এই যে কোনো একটা সূত্র তুমি যখন প্রতিপাদন করতে যাবা, আসে কিন্তু আমাদের সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক আকারে, তাই না? এখন সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক আমরা যখন উঠাই দিয়ে থাকি, তখন আমাদের একটা ধ্রুবক দিতে লাগে, তাই না? অভিকর্ষের সময় যেমন ছিল মহাকর্ষীয় ধ্রুবক, জি এর মান ছিল, এখানে হবে কি জানো, যে এটা হবে ইলেকট্রনের আকর্ষণ বলে একটা ধ্রুবক, যেটাকে বলা হয় কে দ্বারা। কে এর মান হচ্ছে কি 9 × 10⁹ আর কি। এটাকে হচ্ছে নিউটন মিটার স্কয়ার
উলম্ব ইনভার্স 2। এই সূত্র দিয়ে তোমরা কিন্তু ম্যাথ করতে পারো। আচ্ছা, আজকে এতটুকুই। আমি তোমাদের 10 মিনিট করে ক্লাস নিয়ে থাকবো সাধারণত। নেক্সট ক্লাসে দেখার জন্য রেডি থাকো। টাটা।